সুপ্রভাত বন্ধুগণ, আজকে একটা নতুন ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে পিছনে মঞ্চ দেখছেন, কবি তীর্থের ২৮তম বার্ষিক অনুষ্ঠান ও কবি সম্মেলন। আজ হচ্ছে ২২শে ফেব্রুয়ারি শনিবার। আজকে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠান চলবে। প্রথমেই অঙ্কন প্রতিযোগিতা, তারপরে গুণীজন সম্বর্ধনা এবং কবি সম্মেলন, তারপর বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন এলাকার মানুষদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। যেমন অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, সঙ্গীত, এই সমস্ত বিভিন্ন বিষয় থাকবে। সেগুলো আপনাদের আজকে সারা দিন ব্যাপী আপনাদের সামনে তুলে ধরতে থাকব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এবং এই যে একটা গ্রামে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে এবং দীর্ঘদিন যাবৎ হচ্ছে, আজকে ২৮তম বর্ষে পদার্পণ করেছে, সেই অনুষ্ঠানটা আপনারা অবশ্যই দেখবেন। আসুন আপনাদের সামনে তাহলে এই ভিডিওটা উপস্থাপন করি। আর যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। সামনে দেখাচ্ছি এই যে মঞ্চ, এই মঞ্চে এখনই শুরু হবে কবি সম্মেলন এবং গুণীজন সম্বর্ধনা। এই যে উপরে দেখতে পাচ্ছেন কবি সত্যেন্দ্রনাথ বিশ্বাসের ছবি। ইনি আজ থেকে ২৮ বছর আগে এই অনুষ্ঠান শুরু করে গেছেন। সেই অনুষ্ঠান উত্তরসূরিদের হাত ধরে এখনও চলছে এবং আজ ২৮তম বর্ষে পদার্পণ করেছে। সামনে এখন কবি সত্যেন্দ্রনাথ বিশ্বাসের যে লাইব্রেরি কাম যে বসার ঘর, সেই ঘরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওনার লাইব্রেরি কাম বসার যে ঘর, দেখুন। এবং উপরে দেখুন সব মহাপুরুষদের সমস্ত ছবি উনি নিজের হাতেই কিন্তু বাঁধিয়ে রেখে গেছেন। পরপর সমস্ত ছবিগুলো দেখতে পাচ্ছেন। আর যে ছবি পাননি নিজে হাতে এঁকেছেন। যেমন এইখানে সুকান্তের ছবি উনি নিজে এঁকেছেন। আর ওনার এই যে সমস্ত বিভিন্ন জায়গায় যে সম্মাননা পেয়েছিলেন, সেগুলো এখানে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায় এবং কাজী নজরুল ইসলামের যে আবক্ষ মূর্তি, এটা কবি সত্যেন্দ্রনাথ জীবিতকালে স্থাপনা করে গেছেন ২০০৫ সালে। এবং সেই সময় ভারতীয় ফুটবলের যে অধিনায়ক ভাস্কর গাঙ্গুলি, তিনি উদ্বোধন করেছিলেন। এই যে স্বর্গীয় কবি সত্যেন্দ্রনাথ বিশ্বাসের ছবি। আজ ২২শে ফেব্রুয়ারি শনিবার। এখানে দেখতে পাচ্ছেন যে অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। ঠিক বেলা ১২টা, ১টার সময় শেষ হবে। তারপরেই শুরু হবে গুণীজন সম্বর্ধনা এবং তারপর কবি সম্মেলন। আজকে বিশিষ্ট সাহিত্যিক আমরা এবং এলাকার একসময় বিডিও হিসাবে দায়িত্ব পালন করেছেন, এখনও উনি রিটায়ার্ড করেও এক্সিকিউটিভ পদে আছেন ডোমকল এবং মুর্শিদাবাদের দায়িত্বে। তাকে আজকে আমরা সম্বর্ধনা দিতে পেরে আমরা ধন্য হব বা হচ্ছি। একটু পরে আমাদের সেই অনুষ্ঠান, এবং আজকে সেই বিশিষ্ট সাহিত্যিক আমরা অভিজিৎ চৌধুরী মহাশয়কে পেয়েছি। সঙ্গে দু একটি কথা আমরা শুনে নেব। আমি সত্যেনবাবু, এই যে স্মৃতি মন্দির, জিতেনবাবু, আমি বার দুয়েক এর আগেও এসেছিলাম। ওনার স্মৃতি আমার এখনও স্পষ্ট মনে আছে। ওনার সেই কবিতার খাতা, লেখার খাতা, রাষ্ট্রপতির কাছে পাওয়া ওনার স্বীকৃতিপত্র, এবং সেই সময় আমাদের জেলা শাসক বিজয় ভারতী সাহেব তার কাছে গেছিলেন, উনি নিজে প্রণাম করেছিলেন ওনাকে। এবং সবচেয়ে আমি কৃতজ্ঞতা জানাই পরিবারের সমস্ত সদস্যদের, যে ওনার সৃজনকে এইভাবে ধরে রাখা এবং ওনার সৃজনকে মন্দিরের সমার্থক করা। আমি হয়তো অনেক উপন্যাস লিখেছি, অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু আমি এই পরিবারটাকে খুব ঈর্ষা করছি। আমি চলে যাব, হয়তো তার সঙ্গে সঙ্গে স্মৃতিও চলে যাবে, কিন্তু ওনারা কিন্তু যেতে দেয়নি। ওনারা এই স্মৃতিকে মহার্ঘ করে, সোনার টুকরো করে ওনারা রেখে দিয়েছেন। পথে আস্তে আস্তে সেই স্মৃতির রেণু মাখতে মাখতে আমি এসেছি। খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে। এখন শুরু হচ্ছে কবি সম্মেলন এবং গুণীজন সম্বর্ধনা। যে কথা বলছিলাম, আব্দুল রউফ আসছেন, কিন্তু সময় তো আমাদেরকে দাঁড়িয়ে থাকবে না।
আমাদেরকে মোটামুটি শুরু করে দিতে হবে। প্রস্তুতির যে পর্বটা সেটা শুরু করে দেবো। সকলকে স্বাগত জানাচ্ছি এবং অনুষ্ঠানের সভাপতি হিমাদ্রি বিশ্বাস স্বাগত ভাষণ দেবেন। তো যাই হোক, আমরা আরম্ভ করতে যাচ্ছি। আর সকলকে অনুরোধ করব আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সহযোগিতা করবেন। 28তম বার্ষিক এই যে অনুষ্ঠান, তাতে আপনাদের সকলের সহযোগিতায় অন্যান্য বারের মতো এবারও যেন আমরা সেই সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটাকে সফল করে তুলতে পারি। এক অদ্ভুত আবহ, যেন মঞ্জুরির মঞ্জুমদির ঘাসে মুক্ত হয়েছে মধুমাস। মাল্যদান হচ্ছে, একটু উষ্ণ করতালিতে অভিনন্দিত হোক আমাদের বাংলা ভাষা হোক। একটু আমাদের সভাপতি আজকের অনুষ্ঠানে সত্যেন্দ্রনাথ বিশ্বাসের মূর্তি, এইটা হাততালি একটু। সত্যেন্দ্রনাথ বিশ্বাসের মূর্তিতে মাল্যদান করছেন। উষ্ণ করতালিতে অভিনন্দিত হলো মাল্যদানের এই প্রক্রিয়া। এইবার এই সজ্জিত মঞ্চ প্রতিকৃতি যা রাখা হয়েছে সেটি মাল্য ভূষিত হচ্ছে। বাংলা সাহিত্যের এই যে কুম্ভ মেলা যাচ্ছে, সেই অমৃত কুম্ভের সন্ধানে সমরেশ বসু তো হতাশ হয়ে গিয়েছিলেন, কুম্ভে যাওয়া তার আর হয় না। তবুও মানুষের ইচ্ছে থাকলে তিনি বারবার চেষ্টা করেছেন আমাদের দাঁড়িয়েছি যে মুখগুলো আমাদের চারপাশে আমাদের প্রাণিত করত, যাদের সান্নিধ্য কাছে কিংবা দূর থেকে আমরা অনুভব করতাম। আমরা সাম্প্রতিককালে যাদের হারিয়েছি তাদের স্মৃতিতে কিছুক্ষণের নীরবতা পালন করব। সবাইকে বলবো একটু উঠে দাঁড়াতে, সবাই একটু উঠে দাঁড়ান। বাচ্চারা প্রদীপ প্রজ্বলন করছেন সুষমা বিশ্বাস, সত্যেন্দ্রনাথ বাবুর স্মৃতি সঙ্গে নিয়ে এভাবেই তার এই জীবনের সঙ্গে আঁকড়ে থাকা, হোল্ডিং ফাস্ট টু লাইফ লাইক দিস, এইটা চলতে থাকুক। আর যে কথা বলছিলাম, প্রমিথিউস স্বর্গ থেকে আগুন চুরি করেছিল মানুষের কল্যাণে, আর সেই জন্য তাকে জগদ্দল পাথর চাপা দিয়ে রাখা হয়েছিল, এমন একটা কিছু নাকি লিখেছে। প্রতিকৃতি যা রাখা হয়েছে সেটি মাল্য ভূষিত হচ্ছে। সেই গান বাজিয়েছিলেন পলাবো পলাবো মন, তা ধরে আটকে রাখা হয়েছে। এবার সীমা বিশ্বাস, ব্যাজ বনানী, আচ্ছা ঠিক আছে সীমা। তাহলে পুস্তক স্তবক অর্পিত হলো। এইসব মুহূর্ত তো বারবার ফিরে ফিরে আসে না, সুতরাং একেবারেই মনে রাখবার মতো করে মনে রাখতে হবে। আমার ছাত্ররা একটু বলছিল, স্যার আপনি কঠিন কঠিন কথা বলেছেন, তা আমি বললাম দেখ, যা মনে রাখবার মতো করে মনে রাখতে বলেছি তা মনে রাখার মতো করে মনে রাখিস, তবে তোরা যে খদ্দার এইসব ভুলে যেতে যেন ভুলে যাস না। আর উজ্জ্বলা বিশ্বাস পুষ্পস্তবক। ঘোষক তো বটেই, আমাদের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। যথার্থই বলেছেন। এবং বাবা যখন থেকে এই অনুষ্ঠান শুরু করেছেন, প্রতি বছর এই নীলোৎপল বাবু কিন্তু আসেন, এটা কিন্তু সত্যি। এবং উনি এসেই স্বেচ্ছায়, মানে ওনাকে যদি না বলায়, উনি এই ঘোষকের পদ উনি অলঙ্কৃত করেন। এটা আমাদের খুবই ভালো লাগে। নিজের মতো, একেবারে নিজের মতো করে এই অনুষ্ঠানকে পরিচালনা করেন।
ছিল, যেমন আমাদের গৌরী প্রসন্ন মজুমদার, বিখ্যাত গীতিকার, সলিল চৌধুরী এবং এরকম আরও অনেক বিশিষ্ট মানুষের শতবর্ষের বছর ছিল। কিন্তু আমরা কয়েক বছর থেকে একটা প্রথা করেছি যে গত বছর যেমন আপনাদের মনে থাকবে কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তাদেরকে উৎসর্গ করা হয়েছিল। আমরা এবছর সমরেশ বসুকে উৎসর্গ করেছি। যাই হোক, আমি পড়ছি। বাংলা সাহিত্যের স্বনামধন্য লেখক সমরেশ বসুর জন্ম 1924 সালের 11ই ডিসেম্বর। জন্মস্থান বর্তমান বাংলাদেশের ঢাকার নিকটবর্তী রাজনগর গ্রামে। পিতা মোহিনীমোহন বসু এবং মাতা শৈবলিনী বসু। জন্মসূত্রে সমরেশের পারিবারিক নাম ছিল সুরধনাথ বসু। ছোটবেলায় সমরেশ আক্ষরিক অর্থে ছিলেন ডান পিঠে ছেলে, তাই তার বাবা তাকে পাঠিয়ে দেন নৈহাটিতে। সেখানে চাকুরিরত ছিলেন সমরেশের দাদা মন্মথ বসু। পড়াশোনা ভালো লাগতো না সমরেশের। গেলে বসে তিনি রচনা করেন উত্তরঙ্গ উপন্যাস। 1951 সালে কারামুক্তির পর তিনি বন্দুক কারখানার চাকরিটি হারান এবং স্ত্রীর আদাব, সাম্প্রদায়িক দাঙ্গা এবং হিন্দু মুসলিম সম্প্রীতি ভিত্তিক এই গল্প বাংলা সাহিত্যের এক আশ্চর্য সঞ্চয়। সারা জীবনে সমরেশ 200-র উপরে ছোট গল্প রচনা করেন। ঔপন্যাসিক সমরেশের বিখ্যাত রচনাগুলি হল বিটি রোডের ধারে, শ্রীমতী ক্যাফে, গঙ্গা, ত্রিধারা, বাঘিনী, বিবর, মহাকালের রথের ঘোড়া প্রভৃতি। তোমার রূপে নাই দোষে সঘন গহন তমসা সহসা আসে যদি নেমে আকাশে দোর হাতে হাত রেখে মিলি একসাথে আমরা নিব নতুন ভোর। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো। খুব ভালো লাগছে, কবিদের ব্যাচ করানো হচ্ছে, এক অদ্ভুত ভুবন, এই কবিতার ভুবন, শব্দের দিন যেন সেই সন্ধিক্ষণের দিন। যাই হোক, তার কথা নয়, এবার আমি হিমাদ্রির হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকের এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ। শ্রদ্ধেয় অভিজিৎ চৌধুরী মহাশয়, আব্দুল রৌফ মহাশয়, নীলোৎপল চৌধুরী মহাশয়, আমার মা এবং মঞ্চের সামনে যে সমস্ত কবি এবং আরও যারা উপস্থিত আছেন, প্রত্যেককে সংসদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এই স্বাগত ভাষণে আমি খুব সংক্ষেপে জিতেন্দ্র স্মৃতি সংসদ যেটা করেছিলেন আমার বাবা স্বর্গীয় সত্যেন্দ্রনাথ বিশ্বাস একটু বলি। যদিও জানেন, কিন্তু জানাটা কম এই কারণে, জিতেন্দ্রনাথ বিশ্বাস খুবই অল্প বয়সে তিনি মারা গেছেন এবং তিনি যেখানে
শিক্ষকতা করেছেন, সেটা হচ্ছে এখান থেকে অনেক দূরে পলাশীর কাছে আন্দোলবিরা হাই স্কুলের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা হেডমাস্টার মশাই। এবং এক সময় আমাদের গ্রামে যে তিনজন প্রথম যে সেই সময় গ্র্যাজুয়েট হওয়া কম নয়, তখনকার দিনে বিএ পাশ করেছিলেন যে তিনজন, তার মধ্যে জিতেন্দ্রনাথ বিশ্বাস ছিলেন একজন। এবং আমি এ প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, আমি যখন কলকাতাতে পড়াশোনা করছি একটা লাইব্রেরিতে একটা বই দেখলাম, স্বাধীনতা সংগ্রামে নদিয়া। সেই বইটা তুলে নিয়ে দেখলাম দু একজন স্বাধীনতা সংগ্রামী লিখছেন, আমি আমার জীবনের যে স্বাধীনতা সংগ্রামের যে চেতনা সেটা লাভ করেছি সাহেবনগর নিবাসী এবং আন্দোলবিরা স্কুলের প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ বিশ্বাসের নিকট। আমি বসে থেকে তখন, যেটা আমরাও খুব কম জেনেছি, কারণ আমার বাবা যখন ছোট ছিল তখন মারা গেছে আর আমরা তো দেখিনি, যার জন্যে সেই জিতেন্দ্রনাথ বিশ্বাস সম্পর্কে আরো বেশি জেনেছিলাম যখন আন্দোলবেরা স্কুলের যখন সেখানে যে 100 বছর পূর্তি উপলক্ষে সেখানে আমাদের আমন্ত্রণ জানিয়েছিল বাবাকে এবং আমাদের সকলকে, আমরা গেছিলাম। বয়স্ক কয়েকজন ছাত্র যারা বেঁচে ছিলেন তারা যখন স্মৃতিচারণা করছিলেন, যে কথা আমাদের জানা ছিল না, বিশেষ করে আমার, সেগুলো শুনছিলাম, আমার গায়ে কাঁটা দিচ্ছিল। ওনারা বলছিলেন যে এক সময় দেখা যাচ্ছে আমরা যখন ছোট পড়াশোনা করছি হঠাৎ করে বহু লোকজন চলে আসলো, রান্না করে দিলেন ওনার স্ত্রী, তারপরে খাওয়া দাওয়া করে কোথায় সব হারিয়ে গেল। এবং আমরা যেভাবে পড়াশোনা করেছি, আমাদের কাছে রেখে পড়াশোনা করেছেন ওনার স্ত্রী, অলংকার বিক্রি করে স্কুল, এবং সেই প্রথম স্কুলের যে ছোট্ট একটি মডেল করে রেখেছিলেন সেইগুলো দেখেছিলাম। আজকে আন্দোলবিরা স্কুল বিশাল একটা স্কুল, যার স্মৃতিতে এই সংসদটা হয়েছে। তার সুযোগ্য পুত্র সত্যেন্দ্রনাথ বিশ্বাস 1997 সালে প্রথম যখন শুরু করেছিলেন, ওই ঘরটা যখন উনি নিজের হাতে নকশা করে নিজে ডিজাইন করে মিস্ত্রি দিয়ে তৈরি করে ওই যে জায়গাটা দেখছেন, ওই জায়গাটায় প্রথম হয়েছিল, সামনে দুটো মাটির ঘট এনে ওইখানে প্রথম বছর হয়েছিল, আর সামনে কিছু বসে আর ওইখানে আমরা করেছিলাম। সেই জায়গা থেকে আস্তে আস্তে এই মঞ্চটা হয়েছে, এখানে অনেকের পদধূলি পড়েছে। আজকে যাকে আমরা সম্মাননা প্রদান করব, অভিজিৎ চৌধুরী মহাশয়, উনিও একসময় বাবার জীবিতকালে উনি এসেছিলেন এবং তখন উনি পলাশীপাড়া অঞ্চলের বিডিও ছিলেন। আজকে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে আছেন দমকল মুর্শিদাবাদে। আজকে ওনাকে পেয়েছি, সত্যি ভালো লাগছে। এবং এখানে এসছেন আমাদের অনেকে এসেছেন এখানে। আরেকটা কথা জানাই, এই যে মঞ্চটা উনি তৈরি করে গেছেন মুক্ত মঞ্চ, মূলত যে আমাদের এলাকার যে সমস্ত ছোট ছোট শিশু, যে সমস্ত যারা মঞ্চটা পায় না, হয়তো আবৃত্তি করবে, হয়তো তারা নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কিছুটা তাদের সেই বিকশিত হওয়ার যে সেই জন্য যে মঞ্চ প্রয়োজন সেটা পাবে, এইগুলো মাথায় রেখেই তিনি করেছিলেন। এবং প্রতি বছর সেই সমস্ত কচি কাচাদের নিয়ে তিনি এখানে 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি তিনি পতাকা উত্তোলন করে, অর্থাৎ এলাকার ছোট ছোট ছেলেদের মধ্যে সেই দেশাত্মবোধ সঞ্চারিত করে তোলাই ছিল তার মূলত উদ্দেশ্য। এই অনুষ্ঠান পরপর চলছে, আজকে 28তম বর্ষে পড়েছে এবং এই অনুষ্ঠান কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া অসম্ভব। এই অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে উৎসর্গ করে গেছে এবং ওনার যে সারা জীবনের সঞ্চিত অর্থ, আগেও বলেছি আপনারা সবাই জানেন, গচ্ছিত করে রেখে গেছেন। আমরা যাতে ভবিষ্যতে কোন রকম অর্থের জন্য এই অনুষ্ঠান যাতে বন্ধ করে না করি, এ কথা মাথায় রেখে তিনি কিন্তু কারোর কাছে যাতে মুখাপেক্ষী না হতে হয় তার জন্য তিনি সেই অর্থের ব্যবস্থাও করে গেছেন। যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সকলে আসতে হবে, এসে অনুষ্ঠান যেভাবে পরিচালনা করেন সেটাই করবেন। এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের। নমস্কার। সতীনাথের হাসি মুখের একটু ছবি ভালো করে তুলো সোমনাথ। হ্যাঁ হ্যাঁ, শুধু কবি নয়, বড় নাম করা শিক্ষক, খুব ভালো ছাত্র ছিল ইংরেজির। হ্যাঁ, আমার তো খুব কাছে। ওনার জীবনী আমি পরে শোনাচ্ছি, পাঠ করছে।
প্রখ্যাত সাহিত্যিক অভিজিৎ চৌধুরীর জন্মস্থান কলকাতায়। ছাত্র জীবনে মেধা এবং নিষ্ঠার স্বাক্ষর রেখেছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবন শুরু করেন দক্ষিণ পূর্ব রেলকর্মী হিসাবে। বর্তমানে অবসরপ্রাপ্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট, কর্মস্থল মুর্শিদাবাদের ডোমকল। তবে অভিজিৎ বাবুর প্রশাসনিক পরিস্থিতিকে ছাপিয়ে গিয়েছে তার লেখক সত্তা। লেখালেখির শুরু কবিতা দিয়ে, তার প্রকাশিত কাব্যগ্রন্থ 3টি, যদিও পরবর্তীতে গদ্য সাহিত্যে মনোনিবেশ করেন। প্রকাশক আনন্দ পাবলিশার্স, পুনশ্চ, পারুল, করুণা, রবিপক্ষ প্রভৃতি বিখ্যাত প্রকাশনা সংস্থা। তার রচিত অনুগামিনী উপন্যাসটির জন্য তিনি টপ 100 রাইটার্স অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস লাভ করেন। অভিজিৎ বাবুর রচনা প্রধান অবলম্বন মানব জীবন, সাধারণ মানুষের আখ্যান। এই মানুষদের কেউ থাকে ধীবর পল্লীতে, কেউ অরণ্য সংকুল পরিবেশে। কর্মসূত্রে যাযাবর জীবনে অভ্যস্ত শ্রী চৌধুরী সুনিপুণভাবে উপস্থাপিত করেছেন তাদের 12 মাসা। অন্যদিকে অসাধারণ ক্ষণজন্মা মানুষের জীবনে আলেখ্য বর্ণিত হয়েছে প্রবুদ্ধ সহ তার বহু উপন্যাসে। রচনার প্রসাদ গুণ ইতিহাস, পুরাণ, ধর্মকে দিয়েছে কালোত্তীর্ণ মাত্রা। তার লেখায় করেছেন তার শৈল্পিক নিজস্বতা। বহু মাননীয় শ্রী অভিজিৎ চৌধুরী কর কমলেশু, শুধু জীবনের পথে হাঁটি আমরা সবাই, তবু সকলে জীবন পথিক হয়ে উঠতে পারি না। আপনি পেরেছেন, জীবনকে দেখেছেন তার আপন আলোয়, দেখিয়েছেন আপনার সহযাত্রীদের, আলোকিত করেছেন আপনার পরিপার্শ্বকে। কবিতার হাত ধরে সাহিত্য ক্ষেত্রে পদার্পণ আপনার, যে কবিতায় প্রতিফলিত আপনার সংবেদী হৃদয়। ক্রমশ আপনি আকৃষ্ট হয়েছেন গদ্য সাহিত্যে। আপনার কলম জন্ম দিয়েছে অদম্য মণিমাণিক্য খচিত ছোট গল্প আর উপন্যাস। তারা আমাদের বাংলা ভাষার গর্বের সঞ্চয়। কর্মসূত্রে বিভিন্ন ভৌগোলিক পরিবেশে নানা ধরনের মানুষের সান্নিধ্যে এসে তাদের ভিন্নধর্মী জীবন চর্চা ফুটিয়ে তুলেছেন আপনার লেখায়। ইতিহাস আশ্রিত উপন্যাস রচনায় আপনার অসামান্য দক্ষতা আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। বিশেষত ভারতীয় নবজাগরণের পুরোধা ব্যক্তিত্বদের নিয়ে আপনার চর্চা এবং শৈল্পিক অভিনিবেশ আমাদের মুগ্ধ করে। সুস্থ সমাজ গঠনে, স্বাধীন চিন্তনের বিকাশে একজন লেখকের সদর্থক ভূমিকার কথা স্পষ্টত প্রতীয়মান আপনার রচনায়। সামাজিক নানা অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়েও মানসিক বলিষ্ঠতায় প্রতিকূলতাকে জয় করবার কথা বলে আপনার কলম আঙ্গিকগত চমক নয়, মননশীলতায় আপনার স্মারক। অব্যাহত থাকুক আপনার সৃজনশীল অগ্রযাত্রা। আপনি ভালো থাকুন, ভালো রাখুন আমাদের। শ্রদ্ধাবনত সভ্যবৃন্দ, জিতেন্দ্র সত্যেন্দ্র স্মৃতি সংসদ, কবিতীর্থ, সাহেবনগর, নদিয়া। তারিখ 22 ফেব্রুয়ারি 2025,
9 ফাল্গুন 1431 বঙ্গাব্দ। ধন্যবাদ। এবার মাইক্রোফোনটি আমি অভিজিৎ বাবুর হাতে একটু তুলে দিই, তার কথা একটু শুনি। তার তাড়াহুড়ো আছে আমি জানি। আমার তরফ থেকে শ্রদ্ধা সম্মাননা জানাই, আর সবচেয়ে বড় সম্মাননা জানাই এই পরিবারকে, যারা তাদের ভালোবাসার জাদু দিয়ে, শ্রদ্ধার আলপনা দিয়ে এই মঞ্চে দুজন কবির যে ঐতিহ্য, যে ধারাবাহিকতা, তাকে তারা বুকে আগলে রেখেছেন এবং তাকে সাহায্য করছেন সতীনাথ বাবু, প্রণব বাবু, আব্দুর রৌফ সাহেব, নীলোৎপল বাবু, আপনারা। আমি তো লণ্ঠনের আলো, একটু দমকা হাওয়া দিলে নেমে যাব, আর আপনারা সবাই আমার সামনে যারা বসে আছেন তারা সব এক একজন দীপ্যমান সূর্য। আপনাদের আলো অম্লান থাক, আর আমি বাংলা সাহিত্যের সাধারণ লেখক, আমি আমার লণ্ঠনের আলো দিয়ে আসলে নিজের অন্ধকার দূর করছি। এই মঞ্চ সমরেশ বসুর মঞ্চ। সমরেশ বসুর সাথে আমার মুখোমুখি দেখা হয়নি, কিন্তু আমার যখন বয়স 18 কিংবা 19, আমি তখন কবিতা লিখি। একটি কবিতা মহানগর পত্রিকায় জমা দিয়ে ডায়েরির পাতা ছিঁড়ে আমি তাড়াতাড়ি পালিয়ে এসেছিলাম, কারণ সম্পাদকের ঘরে সমরেশ বসু বসে রয়েছে। আমি একটু ঘরের বাইরে থেকে তাকে উঁকি মেরে দেখেছিলাম। অসাধারণ সুন্দর দেখতে ছিলেন, সুদর্শন, ব্যাকব্রাশ করা চুল। আমি ভয়ে পালিয়ে এসেছিলাম। তারপর একটা সিনেমা দেখতে ঢুকেছিলাম কয়েক মাস পর। সেখানে D.H. লরেন্সের জীবন নিয়ে একটা সিনেমা হচ্ছে। সিনেমা দেখে ভাবলাম যে ওই ছেঁড়া খোড়া ডায়েরির পাতায় যে একটা কবিতা দিয়েছিলাম, তা কি হলো? মহানগরে তখন হারুন আল রশিদ, উনি তখন ওই প্রাথমিক কবিতা লিখতেন। তার কাছে গেছি। তিনি প্রথমে প্রাপ্তিও স্বীকার করছেন না। তারপর যখন সিঁড়ি দিয়ে নামছি তখন বলছে যে তুমি ওই একটা ডায়েরির ছেঁড়া পাতায় লিখে দিয়েছিলে যে কবিতাটা, আরে সেই কবিতাটা তো এবারের সংখ্যায় বেরোবে। আমাকে বলছেন যে এই সমরেশ বসু তোমায় ডাকছেন, দেখা করবে? আমি দেদা দৌড় দিয়ে লিন্সে স্ট্রিটে নেমে পড়েছি। কে আর সমরেশ বসুর সঙ্গে দেখা করে? ভয়ে আবার আমাকে কি না কি বলবে, আমি চলে এসেছিলাম আর কি। এই যে আব্দুর রৌফ সাহেব বসে আছেন, আরেকজন আব্দুর রৌফ ছিলেন চতুরঙ্গ পত্রিকার সম্পাদক। আপনারা যারা প্রবীণ তারা জানেন, চতুরঙ্গ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন হুমায়ুন কবির, একসময় আমাদের কেন্দ্রের শিক্ষামন্ত্রী ছিলেন। আর ওই চতুরঙ্গ পত্রিকায় মৌলানা আবুল কালাম আজাদ, উনি ইন্ডিয়া উইন্স ফ্রিডম ধারাবাহিকভাবে লিখেছিলেন। এখন আমি মুর্শিদাবাদে আছি। মুর্শিদাবাদের মাটি নবাবদের মাটি, কিন্তু আমার কাছে সৈয়দ মুস্তাফা সিরাজের মাটি। আমার প্রথম গল্প চতুরঙ্গ পত্রিকায় বেরোয়, তখন সৈয়দ মুস্তাফা সিরাজ বসে আমাকে যখন সম্পাদক আব্দুর রৌফ বলল যে আপনার লেখাটি যাবে, আমরা তরুণ লেখককে সবসময় সমাদর করে থাকি, সিরাজ সাহেব মুছি মুছি হাসছেন। আমার দিকে তাকিয়ে বললেন, খুব খুশি হয়েছে না? আমি যে হ্যাঁ, দারুণ খুশি। কি করবে? কেন লেখক? কেন বন্ধু বান্ধবীদের গিয়ে বলবো? তারা আমাকে খুব পাত্তা দেবে, বলে এই কারণে তুমি লেখো। বলছে যে এই যে যেমন মনোনয়ন হলো, আবার দেখবে পরেরটা অমনোনীত হয়ে গেছে, তারপরেরটা অমনোনীত হয়েছে, তারপরে লিখবে। আমি খুব সদুত্তর দিতে পারি, তখনও তো বয়সে খুব তরুণ, খুব একটা কিছু বলতে পারিনি। আজকে আপনারা সবাই লিখছেন, আমি তো বললাম আপনারা আমার কাছে জ্ঞানে, তথ্যে, সমস্ত কিছু থেকে আমার চেয়ে অনেক সমৃদ্ধ তরুণ। আমি দীনতম লেখক। তা আমি তরুণ লেখক যদি কেউ থাকেন তাদের বলি যে লিখতে এসে কিছু পাবে না, কারণ লেখা তোমাকে পুরস্কার দেবে না, তোমাকে তিরস্কৃত হতে হবে, তোমাকে যন্ত্রণা দিতে হবে। আর সম্মান আর ক্ষমতা দেবে এখন রাজনীতি। এক সময় রাজনীতি ছিল টু সার্ভ পিপল অ্যান্ড দেন টু রুল। এখন উল্টো হয়ে গেছে, টু রুল পিপল অনলি, নট টু সার্ভ। এই রাজনীতি করলে মানে একটু রক্তক্ষয়ের ব্যাপার থাকবে, কিন্তু খুব তাড়াতাড়ি তুমি একেবারে শীর্ষে উঠে যাবে। কিন্তু কবিতা লিখে, গল্প লিখে, সাহিত্য পড়ে সেই শীর্ষে পৌঁছানো যাবে না। তাহলে কি কিছুই হবে না?
আপনারা শুনলে অবাক হবেন, পলাশীপাড়াকে আমি আমার দ্বিতীয় জন্মভূমি বলে মনে করি। একটু বানিয়ে বলা না, পলাশীপাড়ায় থেকে আমি বাংলার ঋতুগুলিকে চিনেছি। কেমন করে গ্রীষ্মের দাবদাহ হয়, কেমন করে বর্ষায় জল পড়ে পাতার মুকুর দিয়ে, এই নবাগত বসন্ত কীভাবে আবির্ভূত হয়। রাস্তায় আস্তে আস্তেও আমি বসন্তের ঘ্রাণ নিতে নিতে আসছিলাম। আমি ভাবছিলাম আশ্চর্য সমাপতন, আমি চেয়েছিলাম বসন্তে পলাশীপাড়ায় যাব। ঘটনাচক্রে আমাকে হিমাদ্রিবাবুরা সম্মানিত করে একই সঙ্গে বসন্ত ঋতু দেখার সৌভাগ্য করে দিল। খুব ছোটরা বাচ্চারা আছে, ভীষণ অস্থির হয়ে গেছে, এঁকেছে, এবার পুরস্কার পাবে। তাদেরকে এইসব মোটাসোটা লোকের কঠিন কঠিন কথা ভালো লাগে? আমি তো একটা স্ট্রেট লাইনও আঁকতে জানি না, এরা তো একেবারে আঁকায় অসাধারণ সব কৃতি হবে। আমি আশীর্বাদ করি, আমার আশীর্বাদের যতদূর যোগ যায় সেটুকু আমি আশীর্বাদ করি ওরা অনেক বড় হোক। আমি একটি মাত্র প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছিলাম, কুইজে, তা আবার শেষের কবিতা। তা আমি আর আমার বন্ধু যৌথভাবে পেয়েছিলাম। আমার পুরস্কারটা ওর কাছে রয়ে গেছে আর ওর পুরস্কারটা আমার কাছে চলে এসছে, একটা হাত বদল হয়ে গেছে। আজও অবধি আমার সেই শেষের কবিতা পুরস্কারটা আমার পাওয়া হয়ে ওঠেনি। ওদের ক্ষেত্রে এরকম হবে না, ওদের যথাযথ পুরস্কার পাবে, ওরা আমার চেয়ে অনেক অনেক বড় হোক। আবার দেখতে পাচ্ছি এই সূর্যের আলোর মাঝখানে কণা কণা বৃষ্টি পড়ছে, যেতে যেতে উপভোগ করব। খুব বেশি কথা বাড়াবো না। পলাশীপাড়ার বিডিও সাহেব দেবাঙ্কুর আমার জন্য অপেক্ষা করছে। আমাদের সার্ভিসের এটাই নিয়ম, তারা তো সব আমাদের ছোট ভাইয়ের মতন অপেক্ষা করে, খুব সম্মান করে। ওই জন্য বারবার আসি, আর তার চেয়েও বেশি আসি আপনাদের জন্য। আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথকে বলেছিলেন না, আমি অস্ত্রোপচার করব না, আমি প্রকৃতির সন্তান, প্রকৃতিতে আমাকে ঝরে পড়তে দাও, ভয় পাবেন না, কিচ্ছু হবে না। ওই একটু দামাল হাওয়া উঠেছে, সব ঠিক থাকবে। পলাশীপাড়া আমাকে শিখিয়েছে প্রকৃতি এক রানী, এক নারীর চেয়েও সে সুন্দরী। নানা বিভঙ্গে সে আমার কাছে হাজির হতো, ভোর রাতে, দিনের বেলা, দুপুর বেলা, রাতে, তার এক এক রূপ। আমি রূপমুগ্ধ হয়েছি। আর ভিডিও না হলে আমি লেখক হতাম না, এটা কিন্তু আমি স্বীকার করছি। হয়তো একটা দুটো গল্প লিখতাম, কবিতা লিখতাম, কিন্তু ভিডিও, মানুষের কাছাকাছি আসা, আমাকে লেখক বানিয়েছে। সকলকে সম্মান, সকলকে শ্রদ্ধা। তাহলে সীমা, এবার বনানী, উজ্জ্বলা আছে পেছনে। উত্তরীয় পরিয়ে বর্ণন করা হচ্ছে। এখন কিন্তু শীতকাল নয়, সব পকেটে হাত ঢুকিয়ে বসে থেকো না কেউ, মানে করতালি দিতে হবে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। এইবার আচ্ছা, নেবেন তো আমাদের পুষ্পার্ঘ প্রদান হলো। এবার নেবেন, খুব সুন্দর এই দৃশ্য। সুভাষের হাতে জীবনী আছে। একটা ডক্টর যতন রায়চৌধুরীর জন্ম দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুরে। তার প্রাথমিক শিক্ষা হয়েছিল বারাসতে, চিকিৎসা শাস্ত্রে তার পড়াশোনা মেডিকেল কলেজ এবং আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে। MBBS MD গোল্ড মেডেলিস্ট ডক্টর রায়চৌধুরী একজন প্রথিতযশা স্ত্রী রোগ বিশেষজ্ঞ। তার কর্মজীবনের শুরু নদিয়া জেলার চাপড়ায় অবস্থিত বাগবেড়িয়া উপস্বাস্থ্য কেন্দ্রে। পরবর্তীতে মাটিয়ারি, কালীগঞ্জ প্রভৃতি স্থানেও তিনি চিকিৎসকের দায়িত্ব পালন করেন। পরে সরকারি চাকরি ছেড়ে কৃষ্ণনগরে নিজস্ব চেম্বার এবং নার্সিংহোম গড়ে তোলেন। চিকিৎসার পাশাপাশি যতনবাবু আকৃষ্ট হন সমাজ সেবায়।
মূক ও বধির শিশুদের জন্য নিজেদের বাড়িতে অবৈতনিক শিক্ষাঙ্গন ও আবাসন তৈরি করেন। সৃজন, বৃক্ষরোপণ ইত্যাদি সামাজিক ক্রিয়াকাণ্ডগুলি নদিয়া জেলার বিভিন্ন সংস্থার নেতৃত্বে আছেন ডাক্তার রায়চৌধুরী। সন্তানের বিয়েতে একযোগে 8টি রক্তদান শিবিরের আয়োজন করেন। রক্তদাতার সংখ্যা 250 ছাড়িয়ে যায়। এছাড়াও 3000 সুবিধা বঞ্চিত শিশুর একবেলার পুষ্টিকর আহারের ব্যবস্থা করেন। সমাজ সেবার কাজে তিনি সাহেবনগরে এসেছেন। ডাক্তার রায়চৌধুরী সর্বার্থে একজন কর্মবীর। নমস্কার। খুব আনন্দ হচ্ছে, আমার খুব কাছের মানুষ এবং তার সম্মাননাটা আমি পাঠ করছি। সম্মাননা পত্র মাননীয় ডক্টর যতন রায়চৌধুরী করম কমলের সুধী। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবে সারা। এ গানের মর্মার্থ প্রতিফলিত আপনার জীবনে ও কর্মে। ব্যক্তিগত লাভক্ষতির ঊর্ধ্বে গিয়ে আপনি এক সত্যিকার নিঃস্বার্থ কর্মময় যাপনের দৃষ্টান্ত স্থাপন করেছেন। চিকিৎসক হিসাবে আপনার দক্ষতা প্রশ্নাতীত। সহজাত মেধা, আন্তরিকতা এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে আপনার পেশাগত ক্ষেত্রে। রোগীদের প্রতি সহমর্মিতার মনোভাব আপনাকে অনন্য করেছে। আপনার সাধনা অব্যাহত থাকুক। আপনার কর্মযোগ। শ্রদ্ধাবনত সভ্যবৃন্দ, জিতেন্দ্র সত্যেন্দ্র স্মৃতি সংসদ কবিতীর্থ, সাহেবনগর, নদিয়া, 22 ফেব্রুয়ারি 2025, 9 ফাল্গুন 1431 বঙ্গাব্দ। পরিবেশ তৈরি করে দিলেন আমার জন্য, কিন্তু জানি না এত প্রশংসা আদৌ আমার নিজের কান দিয়ে প্রবেশ করাটা ঠিক হলো কিনা, আমি একদমই জানি না। কিন্তু যত এইগুলো বলছে তত কিন্তু আরো বেশি করে আমাদের বাইন্ডিংসে জড়িয়ে ধরছে, যাতে করে আগামী দিনে আরো বেশি করে যাতে কাজ করতে পারি। সত্যি কথা বলতে নিজেরাও গ্রাম বাংলারই ছেলে, এবং বলছিলেন যে মৌগ্রাম মানে আমাদের কাটোয়ার অন্তর্গত কেতুগ্রাম, যেখানে রোজই খুন খারাপির কথা থাকে। 2-1টা লাশ রোজই পড়ে কেতুগ্রামে। সেই কেতুগ্রামই আমার আদি বাড়ি। যদিও বাবা চাকরি সূত্রে বাইরে ছিলেন বলে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় বড় হয়েছে। তো একদমই গ্রাম্য পরিবেশ, আমাদেরও গ্রাম্য পরিবেশ, আমরাও একদমই গ্রাম্য পরিবেশেই মানুষ হয়েছি। পরে হয়তো একটু বাড়ার সাথে ভালো স্কুলিং পেয়েছি, পরে হয়তো মেডিকেল কলেজে আরো ভালো কলেজ পেয়েছি, কিন্তু মন আমাদের সেই গ্রামেই পড়ে থাকে। আর খুব ভালো লাগলো আজকে এই এত কবি সম্মেলনে এত কবিদের মধ্যে অন্তত একজন অকবিকে মানুষ স্মরণ করলো। আমাদের কবিতার দৌড়ত্ব মানে ছিল ওইটুকুটাই। সেই ছেলেবেলায় আমাদের ছন্দ মিলান্তি ছিল, কেউ কিছু বললে কিছু একটা উত্তর দিতে হবে, এটাই ছিল আমাদের, এবং মিলিয়ে দিতে হবে, এটাই ছিল আমাদের কাছে। নিজের কোনোদিনই লেখা হয়নি। খুব ভালো লাগছে যে সেই সময় আমার সমসাময়িক অনেকেই এখানে আছেন যারা সেই সময় পড়াশুনো করেছেন, এবং তারা প্রত্যেকেই মনে মনে কবি হওয়ার চেষ্টা করেছেন, স্বপ্ন দেখেছেন, লিখেছেন এবং এখনো লিখে চলেছেন। কবি সম্মেলনগুলো পাঠ করে চলেছেন। আমি কয়েকটি কবিতা শুনলাম, 6-7টা কবিতা, অসম্ভব ভালো। তাদের যে একটা মন তৈরি না হলে তার কবিতা তৈরি হয় না। গুণীজন সম্বর্ধনা শেষ হলো, আর এখানেই আমি প্রথম পর্বের ভিডিও আমি শেষ করব, কারণ হচ্ছে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। এরপরে কবি সম্মেলন, বিভিন্ন যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী তাদের পুরস্কৃত করা হয়েছে এবং যে বিচিত্রানুষ্ঠান, সেগুলো পরপর পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব। যারা এই ভিডিও দেখলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। তাহলে এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।